আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলায়। পরিবেশটা খুব সুন্দর না? আমার তো ভীষণ ভালো লাগছে। মুরগি, দেশি মুরগি ডাকছে কিন্তু, হ্যাঁ। আর এগুলো তো সবাই চেনেন না, বিশেষ করে খামারি ভাইয়েরা যারা গরু লালন পালন করেন, ধান চাষ করেন, সবাই তো জানেন এগুলো কি খড়। এই খড় গরু লালন পালন কাজে কিন্তু ব্যবহার করা হয়। খামারি ভাইয়েরা আজকে কিন্তু আমি একা না, আমার সঙ্গে আছেন ডাক্তার রবিউল হাসান, আই ফার্মার লিমিটেড। আজকে আমরা এই কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রান্তিক খামারির কাছে যাব। আমরা দেখব তারা কিভাবে গরু লালন পালন করছেন এবং পাশাপাশি ডাক্তার রবিউল হাসান তাদেরকে নানা বিষয়ে পরামর্শ দেবেন। কিভাবে সাইলেজ তৈরি করতে হয়, কিভাবে ইউএমএস তৈরি করতে হয়, কিভাবে বিভিন্ন উপকরণ দিয়ে কিভাবে দানাদার খাবার তৈরি করতে হবে, কতটুকু পরিমাণে তৈরি করতে হবে, কতটুকু পরিমাণে খাবার দিতে হবে, এই বিষয়ে আমরা পরামর্শ দেব একেবারে সরাসরি ডাক্তার রবিউল হাসানের মাধ্যমে খামারি ভাইয়াদের। চলুন তাহলে। চাচা কত বছর ধরে গরু লালন পালন করেন? 5-7 বছর হয়ে যাবে, 7-8 বছর এরকম। এর আগে করেননি? এর আগে করেছি, ওই মানে দেশাল 2-1টা গরু ছিল আর কি। ফার্ম আকারে 7-8 বছরের বেশি হলো করছি। আচ্ছা, এই সেটটার বয়স কি 7-8 বছর? হ্যাঁ, তারও বেশি, কিন্তু গত 2 বছর আগে আবার ওটা করেছি নতুন করে। আচ্ছা, নতুন করে করতে হয়েছে কারণ ওদের ভালো জায়গায় রাখতে হবে। ভালো জায়গায় রাখার জন্য। দর্শক, আপনারা যারা দেখছেন, আমার সাথে আছেন মোহাম্মদ শাহজাহান শিকদার। চাচা 7-8 বছর ধরে গরু লালন পালন করছেন, শুনতেই পেয়েছেন। এবং আমাদের সাথে রয়েছেন রবিউল হাসান, লাইভ স্টক অফিসার, আই ফার্মার লিমিটেড। আমরা এসেছি চাচার কাছে এই জন্যে যে উন্নত জাতের গাভী লালন পালন করতে আমরা প্রায় দেখছি প্রান্তিক খামারির ঘরে রয়েছে, কিন্তু উন্নত জাতের গাভী লালন পালন করার কিছু বিষয় রয়েছে। এত বড় বড় গাভী, এই গাভীগুলোকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে, না হলে তো দুধের প্রোডাকশন ভালো হবে না, তাই না চাচা? তো এই যে এই পরিমাণটা সম্পর্কে তাদের কতটুকু জানা হয়েছে সেটি জানতেই আমরা চলে এসেছি। চাচা, তাহলে একটু বলেন না, ওর বয়স কত এখন এই মুহূর্তে? এর বছর মনে হয় 3 বছর, 3 হবে, 3 বছর 3.5 বছর এরকম। 3-3.5 বছর। তো 3-3.5 বছরে একটি গাভীর জন্য কতটুকু পরিমাণে খাবার দিতে হয় বা আপনি দিচ্ছেন একটু শুনি। আমরা তো আনলিমিটেড দেই, আমাদের এরকম কোনো ইয়ে নেই আর কি যে কতটুকু দিতে হয়। তবে দানাদার খাবার মিনিমাম ধরেন যখন দুধ হয়, দুধ তো ধরেন প্রায় 15 কেজির উপরে দুধ হয়। আচ্ছা, সেই অনুপাতে লাইফ স্টক সাহেবরা এলাকার বা আরো যারা আছে তারা বলে যে মিনিমাম 6 কেজি খাবার দিতে হবে। আচ্ছা, আমাদের পাশেই তো লাইভ স্টক অফিসার আছেন, তার কাছেই জানতে চাই এই যে আপনি পরিমাণটা বললেন এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, উনি যেটা বললেন সেটা কি ঠিক আছে কিনা? আমরা নরমালি একটা থাম্ব রুল করি যে প্রত্যেকটা গরু তার যে শরীরের ওজনের 1.5% বা 1.5% আমরা হচ্ছে দানাদার খাবার দিই। এটা হচ্ছে 1.5 কেজি। 100 কেজি যদি হয় এর জন্য 1.5 কেজি। 1.5 কেজি খাবার। 200 কেজি যদি হয় 3 কেজি। কিন্তু এখানে হচ্ছে আরো বিষয় হচ্ছে যে আমার শরীর মেইনটেনেন্সের জন্য আমার কিছু বিষয় দরকার হয়। যেমন এই গরুটা হচ্ছে দুধ দেয়, তো দুধ দেওয়া যে গরু, ওই দুধ দেওয়া গরুর জন্য আলাদা আরেক বিষয় থাকে, সে নিয়মিত দুধ দিচ্ছে, সুতরাং এই দুধ দেওয়ার জন্য তার আরো এক্সট্রা কিছু দেওয়া লাগবে। তো তার শরীর মেইনটেনেন্সের জন্য আমি 1.5% দিব। সাথে সাথে তার সে যখন দুধ দেয়, আমরা একটা বলি যে প্রথম 3 কেজির জন্য 1 কেজি করে, প্রথম 3 কেজির জন্য 3 কেজি। এর পরবর্তীতে প্রত্যেক 1.5-2.5 কেজির জন্য 1 কেজি করে আমরা দানাদার খাবার দিই। অথবা যদি আমরা এটা ক্যালকুলেশন করতে হিসাব করি যে প্রথম 3 কেজির জন্য আমরা 1 কেজি করে 3 কেজি দিলাম, এরপরে প্রতি 1 কেজির জন্য হাফ কেজি, প্রতি 1 কেজির জন্য হাফ কেজি। এখন আমার হলো 1.5 কেজি তার শরীর মেনটেন করার জন্য, এরপর 3 কেজি তার প্রথম 3 লিটার দুধ দেওয়ার জন্য, এরপরে 3 লিটারের পরে 14 লিটারের ক্ষেত্রে তার হাফ কেজি সে দিতে হবে। এখন একটা গরুর যদি মনে করেন যে 12 লিটার দুধ দেয়, তাহলে সে 1.5 কেজি তার নিজের শরীরের জন্য, তার যদি ওজন হয় 100 কেজি এবং হচ্ছে যে তার দুধ দেয় 12 কেজি, তাহলে সে কি করবে? সে হচ্ছে 1.5 কেজি তার শরীরের যেই মেনটেনেন্সের জন্য দিবে, সাথে সাথে সে 3 কেজি দিবে হচ্ছে তার প্রথম 3 কেজি দুধের জন্য। এরপরে তার বাকি থাকলো কতটুকু, এর অর্ধেক পরিমাণ সে তার সাথে দিবে। এটা হলো থাম্ব রুল। আমরা যদি এইভাবে দানাদার খাবারটা আমরা হিসাব করি, তাহলে সহজেই একটা খামারি তার গরুকে দিতে পারবে। তাহলে রবিউল ভাইয়া, আমরা একটা ধারণা করেই নিতে পারি এই মুহূর্তে ওর ওজন আছে প্রায় 400 কেজি আর 15 লিটার করে দুধ দিচ্ছে, তো সবকিছু মিলিয়ে দৈনিক 8 কেজি করে খাবার, হ্যাঁ 4 কেজি করে 2 বেলা
8 কেজি খাবার, দানাদার খাবার। হ্যাঁ, ঘাস দেবার সুযোগ কি আছে? ঘাস চাষাবাদ ঘাস করেন? আছে, আছে, কাঁচা ঘাস আছে। আচ্ছা, কতটুকু পরিমাণে দেন? ওটা মানে ডেইলি ধরেন এটার 15 কেজি তো দিতেই হয়। 15 কেজি, হ্যাঁ, 15 কেজি 20 কেজি এরকম 15 কেজি 20 কেজি দেওয়াই লাগে। আচ্ছা, আপনার কাছে আমার যেটা জানা দরকার, এই যে আপনি গাভীকে খাবার দিচ্ছেন, কি কি উপকরণ দিচ্ছেন? আগে তো আপনি বলছিলেন যে আনলিমিটেড খাবার দিতেন, কিন্তু আনলিমিটেড দিলে তো খরচ বেড়ে যাবে চাচা, একটা পরিমাণে নিয়ে আসতে হবে, এবং কোন উপকরণের কতটুকু দিতে হবে সেটা যেহেতু রবিউল হাসান আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে আমরা জেনে নিব একেবারে প্রপার রেশনটা কি হতে পারে। ঠিক আছে চাচা, চলেন আমরা তাহলে একটু বাইরে চলে যাই। তাহলে আমরা এই পর্যায়ে ডাক্তার রবিউল হাসানের কাছ থেকে জানবো যে খাবারে কি কি উপকরণ থাকতে হবে এবং কোনটার পরিমাণ কতটুকু রাখতে হবে। আমাদের সামনে খাবারের পরিমাণটা কম, কিন্তু যখন আমরা দর্শকদের উদ্দেশ্যে বা সকল খামারিদের উদ্দেশ্যে বলবো তখন 100 কেজির হিসেবটাই কিন্তু চলে আসে রবিউল ভাই। তাহলে আমরা ওই হিসেবটাই আগে বলি, তারপর চাচার এখানে কতটুকু কি রেখেছেন সেটা আমরা জানবো চাচার কাছ থেকে। আচ্ছা, আমরা যখন দানাদার খাবার মিক্সচার করি তখন আমরা চেষ্টা করি যে সকল ধরনের যে খাদ্য উপাদানগুলো, ওই উপাদানগুলো যাতে আমার দানাদারের মধ্যে অবশ্যই থাকে। তো সেক্ষেত্রে আমরা একটা থাম রুল বলি যে বিভিন্ন ধরনের মিক্সচার আছে, দানাদার খাবার বিভিন্ন ধরনের করা যায়। আমরা তো রেডিমেড, আমরা বিভিন্ন কোম্পানির ফিড আছে, কিন্তু ফিডের দামগুলোও কিন্তু প্রচুর বেশি। কিন্তু আমাদের লোকালি যদি সম্ভব হয় যে এই উপাদানগুলো দাম কম এবং তৈরি করার ক্ষেত্রে খরচ কম এবং সহজে তৈরি করা যায়, ওইটা যদি খামারের জন্য সম্ভব হয়, এটা তার জন্য বেস্ট যে সে নিজের খাবার, নিজের গরুর খাবার নিজেই তৈরি করবে। আমরা একটা থামরুল ধরতে পারি যে আমাদের যখন আমরা খাবার মিক্সচার করব, গমের ভুসি আমরা 50% দিতে পারি, সাথে চালের কুড়া সেটা আমরা 20% দিতে পারি। খেসারি যে ভাঙা আছে, খেসারি ভাঙা আমরা 18%, এবং সাথে সাথে যে আমাদের খৈল আছে, সরিষার খৈল হতে পারে, বাদাম বা তিলের খৈল হতে পারে, এটা আমরা 10% দিতে পারি। সাথে আমরা 1% করে ডিসিপি লাইমস্টোন দিতে পারি, সাথে হচ্ছে 1% লবণ দিতে পারি। আমরা যদি এভাবে মিক্সচারটা তৈরি করি তাহলে একটা সুষম উপাদান গরু দানাদার খাবারের মাধ্যমে পাবে, এবং সাথে সাথে আমার যে ফিডের যে কস্ট, হাই প্রাইস, ওইটাও আমার অনেক কমে যাবে। আচ্ছা চাচা, তাহলে আপনি একটু বলে দিবেন এখানে কোনটা কতটুকু পরিমাণে আছে? গমের ভুসি আছে 2.5 কেজি। 2.5 কেজি। 500, হ্যাঁ। সরিষার খোল 1 কেজি। 1 কেজি। আর চালের গুঁড়া কেজির কাছাকাছি। আচ্ছা, ভুট্টা ভাঙাটাও ওখানে হাফ কেজির মতো হবে। আর লবণ আছে। চাচা, তো উপকরণগুলো কতটুকু পরিমাণে এখানে রেখেছেন সেটা আমাদেরকে বললেন, কিন্তু এই পরিমাণে মেশানোটা কি তার জন্য ঠিক আছে? জি হ্যাঁ, তার জন্য ঠিক আছে। এবং এই পরিমাণ হচ্ছে আমরা 5 কেজি একটা হিসাব করেছি যে 5 কেজি দানাদার খাবার এই মিক্সচার দ্বারা আমার সম্পন্ন হবে। আচ্ছা, আমরা মিশিয়ে ফেলতে পারি, আমরা কথা বলতে বলতে খাবারটা মিশিয়ে ফেলতে পারি। জি। আচ্ছা দর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে আসলে কিভাবে খাবারটা তৈরি করতে হয়। খাবার নিয়ে আমি অনেকগুলো পর্ব করেছি, তারপরও অনেক প্রশ্ন আপনাদের থেকেই যায়। আশা করছি আজকে রবিউল হাসানের কথা শুনে আপনারা এইভাবে খাবারটা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। আমার সঙ্গে আছেন আই ফার্মার লিমিটেডের ডাক্তার রবিউল হাসান। আমি একটু চাচার কাছে জানতে চাইবো, চাচা এই যে আই ফার্মার লিমিটেড আপনাদেরকে যে সহযোগিতা করছে, আপনি সহযোগিতা নিচ্ছেন, এতে কতটুকু উপকৃত হচ্ছেন? জি জি, অনেক ভালো, অনেক কাজে লেগেছে। আমার এই গরুর ফার্ম আরো বড় করেছি ওনাদের সহযোগিতায়। আই ফার্মার ওনাদের টাকা দিয়েছিল, সে টাকা আবার ব্যাংক দিয়ে দিয়েছি। ওনারা প্রশিক্ষণও দেয়, ট্রেনিং দেয়। আই ফার্মার কল সেন্টার আছে, সেখানে কল দিলে ওনারা সেখান থেকে সহযোগিতা করে, সব মানে পরামর্শ দেয়, যা যা করণীয় দেয়, এগুলো সমস্ত কিছু আই ফার্মার থেকে পাই। এই খাবারটা কি শুকনাই দেবে নাকি একটু ভিজিয়ে দেবে? আচ্ছা, এই খাবারটা সবচেয়ে ভালো হয় যে খাবার এবং পানি দুইটা যদি আলাদাভাবে দেওয়া যায়, এটা হলো সবচেয়ে ভালো। খামারের সাধারণত কি করে যে দুইটা একসাথে মিক্সচার করে দেয়, কিন্তু মিক্সচার করে দিলেও দিতে পারে সে, কিন্তু সবচেয়ে ভালো হয় গরুর জন্য সেটা হচ্ছে সে দানাদার খাবারটা একদিকে দিবে এবং সাথে সাথে পাশে পানি দিয়ে রাখবে। তার যখন প্রয়োজন মনে হবে সে পানি খাবে, তার যখন প্রয়োজন মনে হবে সে পানি খেতে থাকবে এবং দানাদার খাবারটাও খেতে থাকবে। এখন আমরা যাব ঝিনাইদহ আই ফার্মারের রেজিস্টার্ড আরেকজন খামারির বাড়িতে। সেখানেও আমরা আরেকটি গোখাদ্য তৈরির নিয়ম দেখাবো এবং এর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলবো।
বাড়ি বাড়ি ডাক্তার সাহেবকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি এবং চাচারা বা ভাইয়ারা কিভাবে গরু লালন পালন করছে, কি ধরনের খাবার দেওয়া হচ্ছে সেই ব্যাপারগুলো আমরা নিজেরা জানছি এবং যেখানে মনে হচ্ছে যে একটু সংশোধন করে দেওয়া দরকার সেখানে ডাক্তার রবিউল হাসান সংশোধন করে দিচ্ছেন। এবং আপনারাও যদি ভুল প্রক্রিয়ায় খাবার দিয়ে থাকেন গরুকে বা গাভীকে, আমার মনে হয় আজকের পর্ব দেখে আপনারাও বুঝে যাবেন যে আসলে কিভাবে খাবারটি তৈরি করতে হবে। আমরা এই পর্যায়ে জানবো যে ইউএমএস কিভাবে তৈরি করতে হয়, সেটি তো আমরা শুনবো। তবে তার আগে যেহেতু চাচার বাড়িতে এসেছি, চাচার গল্পটুকু একটু শুনে নেই। কি বলেন ভাইয়া? অবশ্যই। চাচা কেমন আছেন আগে বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো রেখেছে। বাহ, কতগুলো গাভী বা গরু আছে? 4টে গরু আছে। গরু ছিল এর আগে, গরু বিক্রি করে দিয়েছি, এখন 4টে আছে। কি গরু মোটা তাজা করা হয় বেশি নাকি গাভী? না, গাভী গরু আছে আপাতত, আর মোটা তাজা যেগুলো করিলাম বিক্রি করে দিয়েছি। গরু মেলায় ছিল ছোট বড় দিয়ে। আচ্ছা, আমি 8 লাখ টাকায় আই ফার্মার থেকে লোন নিয়েছিলাম। আচ্ছা, লোন নিয়ে গরু কিনেছিলাম, সেই লোন শোধ করেছি। 8,80,000 টাকা শোধ করে দিয়ে আবার 2 লাখ টাকা লোন নিয়েছি, নিয়েতে গরু কিনবো আরো। আর গরু এইগুলো আছে। এই হলো পরিবেশ, বুঝছেন? সমস্যা হয় লোন পরিশোধ করতে গিয়ে কোনো কিছু আমার এরকম? পর্যন্ত হয়নি। আমি 3-4 বার নিয়েছি এই টাকা, আই ফার্মার টাকা। আমি 4-5 বারের মাথায় এবারটা চলছে। আচ্ছা, আল্লাহর রহমতে আমার অসুবিধা হয়নি। তো এই যে গরু মোটা তাজা করে যে বিক্রি করলেন, সর্বোচ্চ একটা গরুর দাম কত পেয়েছেন? 2,50,000 টাকা একটা গরু বিক্রি করেছিলাম। এখন তো গাভী আছে, তো গরু তুলবেন না মোটা তাজা করার গরু জন্য? তো তুলতে হবে। ও গরু তুলতে হলে আপনার লাগবে আলাদা, এই গরু এর ভিতর থেকে ছাঁটাই করে দিতে হবে। যেরকম বাছুর দুটো আছে, এই দুটো বিক্রি করে দিতে হবে, দিয়ে তারপরে ওই মোটা তাজার গরু কিনতে হবে। আচ্ছা, তারপর না করে নিয়ে তো গরু কেনা যাচ্ছে না। এবার তাহলে আমরা খাবারে চলে যাই। সঠিক পদ্ধতিতে কিভাবে ইউএমএস তৈরি করতে হবে সেই পদ্ধতিটা জানিয়ে দিই। ইউএমএস এর নামের মধ্যেই আছে যে ইউরিয়া মোলাসেস স্ট্র। যে খড়, ওই খড়ের মধ্যে ইউরিয়া এবং মোলাসেস দিয়ে যে প্রক্রিয়াজাত করে খাওয়ানো হয় সেটাই হচ্ছে ইউরিয়া মোলাসেস স্ট্র। এখন ইউরিয়া মোলাসেস স্ট্র কেন ইম্পর্টেন্ট? ইউরিয়া মোলাসেস স্ট্র কেন ইম্পর্টেন্ট? আমরা বলি যে কম খরচে, কম সময়ে, কম কষ্টে, এই 3 কমে যদি আপনি একটা ভালো গরু পেতে চান এবং মোটা তাজা করতে চান, তাহলে ইউএমএসটা আপনাকে করতেই হবে। এখন ইউএমএস করতে আমরা কিভাবে প্রক্রিয়াটা করব? আমাদের সামনে কিছু ইনগ্রেডিয়েন্ট আছে, আমরা দেখতেছি। আমরা হচ্ছে যে খড় দেখতে পাচ্ছি, সাথে আমরা দেখতে পাচ্ছি পানি, মোলাসেস এবং ইউরিয়া। এটাই হচ্ছে উপাদান। একজন খামারি যদি আমাকে জিজ্ঞেস করে যে কীভাবে ইউএমএস তৈরি করবেন, আমি তাকে একটা থাম্ব রুল বলি যাতে সে সহজে এই জিনিসটা তৈরি করতে পারে। 10 কেজি আপনি খড় নেবেন, এর মধ্যে 5 লিটার পানি নেবেন, 2.5 লিটার যে মোলাসেস ওটা নেবেন, আর 300 গ্রাম ইউরিয়া নেবেন। এই হিসাবটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে যখন কম বেশি হবে আপনি ওই তুলনায় আপনি হিসাবটা করবেন। যখন আমার সামনে আছে হচ্ছে খড়, এখানে 2 কেজির মতো খড় আছে, তাহলে আমি এখানে কটুক দিব 1 লিটারের মতো পানি দিব, আর মোলাসেস কটুক দিব এর অর্ধেক, মানে হচ্ছে 500 গ্রাম আমি মোলাসেস দিব। আর এখানে ইউরিয়া আছে, আমি 60 গ্রামের মতো ইউরিয়া দিব বা 50 গ্রামের মতো ইউরিয়া দিব। আমরা ইউরিয়া মোলাসেস স্টক করতে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি চিন্তা করতে হবে যে কোনোভাবেই ইউরিয়ার পরিমাণটা বেশি হওয়া যাবে না। ইউরিয়ার পরিমাণটা বেশি হলে অনেক সময় ইউরিয়ার যেই ইউরিয়া পয়জনিং হয়, সেক্ষেত্রে গরুর জন্য অনেক ভয়ঙ্কর একটা অবস্থা হতে পারে। আমি একটু এখানে বলে নিতে চাই রবিউল ভাই, যদি কেউ ইউএমএস না খাওয়াতে চান তাহলে অসুবিধা নাই, না খাওয়াতে পারেন, কিন্তু এটা কিন্তু একেবারে বিজ্ঞানসম্মত। হ্যাঁ, সারা বিশ্বে এটা খাওয়া, তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। ভয়ের জায়গাটা হচ্ছে ওই যে রবিউল ভাই বলে দিলেন, ইউরিয়াটা বেশি হওয়া যাবে না, একেবারে পরিমাণ মতো ব্যবহার করতে হবে। চাচা, আপনি হচ্ছে এই পানির মধ্যে, এখানে 1 লিটার পানি আছে, 1 লিটার পানির মধ্যে 1/2 লিটারের মতো আপনি যে মোলাসেস বা গুড়টা আছে আপনি এটা একটু মিশিয়ে নেন। খড় কাটার কি একটা নিয়ম রয়েছে যে কতটুকু পরিমাণে কত ইঞ্চি রাখতে হবে? আমরা যদি 3 থেকে 4 ইঞ্চির মতো আমরা কেটে রাখি, তাহলে সে তার খাওয়াটা অনেক সহজ হয়। এই যে এইটার মধ্যে হচ্ছে 60 গ্রাম, 1 মুঠার মতো আপনি নিচে রাখেন, 1 মুঠার মতো। জি, এবার এটা একটু মিক্সড করে, এবার এই অর্ধেকটা আপনি অর্ধেক উপরে দিয়ে দেন, একটু ছিটা দেন। নিচের গুলো উপরে উঠে ফেলে। এখানে তো গাভীও আছে, চাচা গাভীও পালন করেন, সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারে আমি আমার গাভীকে খাওয়াতে পারবো কিনা এবং কোন কোন পর্যায়ে বা কখন খাওয়াতে হবে।
তা এইটাকে হচ্ছে গাভীকে খাওয়াতে পারবে, তবে পেটে যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে না খাওয়ানোই উচিত। আর সেক্ষেত্রে তো আমরা মোটা তাজা করার জন্য সাধারণত এই করছি না। আর 2 নম্বর জিনিস হচ্ছে যে আমরা যখন ইউএমএসটা খাওয়াবো তখন 1 ঘন্টা আগে, এটা বলে, এটা অনেক প্রচলিত একটা কথা যে 1 ঘন্টা আগে পানি না খাওয়ানো এবং এটা খাওয়ানোর পরে 1 ঘন্টা পরে পানি না খাওয়ানো। আর এই জিনিসটা 3 দিনের বেশি না রাখা। 3 দিনের পরে এটার যেই ইউরিয়াটা আছে এবং অন্যান্য পুষ্টিগুণ এটা আস্তে আস্তে কমতে শুরু করে। আমরা যখন ইউরিয়া এই মোলাসিস স্টোরটা দেওয়া হয়, গরু কিন্তু প্রথমে খেতে চায় না। প্রথমে হচ্ছে যে একটু তার কাছে কেমন একটু গন্ধ গন্ধ লাগতে পারে, একটু মিষ্টিও লাগতে পারে, আবার নাইট্রোজেনের যে খুব একটা গন্ধ আছে ওইটাও আসতে পারে। তাকে অল্প অল্প করে দেওয়া, একটু একটু, আর যখন সে অভ্যাস হয়ে যাবে তখন দেখবেন যে এটা সে খুব স্বাদভাবে খাচ্ছে এবং সে অনেক উপকার পাচ্ছে। এবং অল্প সময়ের মধ্যে যেই 3টা জিনিস বলছি, যে অল্প খরচে, অল্প সময়, অল্প কষ্টে সে একটা ভালো রেজাল্ট পাবে। মানে তাই বলে কিন্তু এইভাবে ইউএমএস এ খাইয়ে যেতে হবে এরকম না, দানাদারও চলবে, পাশাপাশি ইউএমএসও চলবে। অবশ্যই অবশ্যই, দানাদার তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। আমরা হচ্ছে এটা একটা এডিশনাল জিনিস, যে তাকে তো খড় খাওয়ানোই হচ্ছে, ওই খড়টা শুধু একটু প্রসেস করে খাওয়ানো হচ্ছে। একদম একদম, শুকনো খড় না খাইয়ে এভাবে খাওয়ানো। অঞ্চল এবং সময় ভেদে খামারিরা অনেক সময় ঘাসের অভাবে ভোগেন। সারা বছর সঠিক পুষ্টিমান সমৃদ্ধ ঘাস গরুকে খাওয়াতে সাইলেজ হতে পারে একটি সহজ সমাধান। এবার আমরা দেখব হাতে কলমে সাইলেজ তৈরির সহজ পদ্ধতি। এই মুহূর্তে আমি আছি খোকন ভাইয়ের বাড়িতে। খোকন ভাই কেমন আছেন বলেন? ভালো আছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কতগুলো গরু আছে? 2টা গরু আছে। 2টা গরু কি গাভী নাকি মোটা তাজা করা? ষাঁড় গরু আছে। কোরবানির উদ্দেশ্যে মোটা তাজা করা হচ্ছে? জি, কোরবানির উদ্দেশ্যে মোটা তাজা করা হচ্ছে। কি টার্গেট, কত বড় করতে চান? কত ওজনের হবে? 8 মণ টন ওজন হবে। 8 মণ হবে? কিন্তু 8 মণ করতে হলে তো খাবার দিতে হবে। কি ধরনের খাবার দিচ্ছেন মোটা তাজা করার জন্য? ঘাস, বিচলি, খোল, ভুসি এগুলো খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাইলেজের কথা শুনেছেন কখনো? সাইলেন্সের কথা শুনেছি, কিন্তু আমরা সেভাবে তৈরি করেননি। আচ্ছা আচ্ছা। শুরুতেই দর্শক আমি বলেছি যে আজকে রবিউল হাসানের কাছ থেকে আমরা শুনবো যে কিভাবে সাইলেজ তৈরি করতে হয়। সাইলেজ তৈরি করার জন্য প্রধান বিষয় হচ্ছে উপকরণ, যদি আমরা বলি তাহলে ভুট্টা। আমাদের ভুট্টা দিয়েও সাইলেজ করা যায়, ভুট্টা যে ঘাসটা ওটা দিয়েও সাইলেজ করা যায়, এছাড়া যে কোনো ঘাস দিয়ে আসলে সাইলেজ করা যায়। যেহেতু ভুট্টা এখানে হয় না, চাষ করা হয় না, করা হয়। আচ্ছা, তাহলে যেহেতু ভুট্টা নেই, আমরা নেপিয়ারটা দিয়ে কিভাবে করা যেতে পারে সেটা একটা ধারণা আমরা দিতে পারি ভাইকে। সাইলেজ আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ হচ্ছে যে আমাদের দেশে বিভিন্ন সময় বন্যা হচ্ছে, শীতকাল আসছে, ওই সময় দেখা যাচ্ছে যে আমরা যে ঘাসটা, ওই ঘাসের যথাযথ সাপ্লাই দিতে পারছি না। কিন্তু আমরা যদি এক ঘাসকে সারা বছরের জন্য সাইলেজ করে রাখতে পারি, তাহলে আমাদের যে গরুর পর্যাপ্ত নিউট্রিয়েন্ট আমরা সেখানে দিতে পারবো। এবং সাইলেজ কিন্তু বানানো খুবই সহজ। যে বেস্ট কোয়ালিটির যে সাইলেজটা, সেটা হচ্ছে সাধারণত ভুট্টা থেকে হয়ে থাকে। এছাড়া আমরা নেপিয়ার, পাড়া, জার্মান, জাম্বু, স্মার্ট নেপিয়ার, বিভিন্ন ধরনের ঘাস থেকেও কিন্তু আমরা সাইলেজ করতে পারি। ভুট্টার যে বিষয়টা হচ্ছে যে ভুট্টার যে প্রোটিন পার্সেন্টেজটা এটা অনেক বেশি থাকে অন্যান্য যেই ঘাস আছে। এই কারণে আমরা চেষ্টা করি যে সাধারণত ভুট্টা যদি অ্যাভেলেবেল হয়, সেক্ষেত্রে ভুট্টা দিয়েই আমরা সাইলেজ করার জন্য। যখন ভুট্টা আপনি চাষ করবেন, সেক্ষেত্রে দেখবেন যে ভুট্টার একটা মিল্কিং স্টেজ আছে। 80 থেকে 90 দিনের মধ্যে মুখটার মধ্যে চাপ দিলে দেখা যাচ্ছে একটু দুধের মতো বের হয়। ওই স্টেজে যদি আপনি কাটিংটা করতে পারেন এবং ওই সময় যদি আমি ভুট্টার যে সাইলেজটা করতে পারি, এরকম ছোট ছোট করে কেটে তারপর সাইলেজ করতে পারি, তাহলে হচ্ছে একটা গরুর জন্য পর্যাপ্ত পরিমাণ যে নিউট্রিয়েন্ট, ওই নিউট্রিয়েন্টটা আমরা দিতে পারবো। আচ্ছা, যেহেতু এখন আমাদের সামনে নেপিয়ারটা কাটা আছে, আমরা এটি দিয়েই বলতে পারি খোকন ভাইয়ের উদ্দেশ্যে, তাই তো? আর যে সাইলেজ করার জন্য নেপিয়ারের মানে কত ইঞ্চি কাটা লাগবে এরকম কোনো বিষয় আছে না? এখন যেটা আছে এটাই ঠিক আছে? হ্যাঁ, এটাই ঠিক আছে। আমরা সাধারণত 2 থেকে 3 ইঞ্চি বা এরকম সময় ছোট ছোট করে আমরা কাটলে দেখা যাচ্ছে তার যে ওয়েট পার্সেন্টেজ এবং যে তার ময়েশ্চার এবং অন্যান্য যে কোয়ালিটিটা, এটা চতুর্দিকে ছড়ায় যায়। এই ছড়ায় যাওয়ার জন্য সে কিন্তু একটা ভালো কোয়ালিটির একটা সাইলেজ তৈরি হওয়া যায়। আচ্ছা, আমরা প্রথমে এখানে ঘাস কাটা আছে, এর সাথে আমাদের কি ব্যবহার করতে হবে? আচ্ছা, সাইলেজটা এরকম করা যায়, সাইলেজের মূল উপাদান হচ্ছে ঘাস। ঘাসটা আমরা যদি একেবারে এয়ারটাইট করে রাখতে পারি, এটা হলো একটা বিষয়। সাথে সাথে আমরা বিভিন্ন এনসাইলিং এডিটিভ বলা হয়, এনসাইলিং এডিটিভ হিসেবে মানে এখানে আরও কিছু জিনিস আমরা অ্যাড করতে পারি। যেমন আমাদের এখানে আছে চিটাগুড়। চিটাগুড় আমরা যদি হালকা পানির সাথে মিশিয়ে, মানে পানির পরিমাণটা এমন হবে যে চিটাগুড় থেকে বেশি হবে না, আমরা 1:1 অনুপাতে অথবা 4:3 অনুপাতে আমরা দিতে পারি। মূল বিষয় হচ্ছে যে আমার ঘাসের সাথে যাতে পানি না, আমার ঘাসের সাথে চিটাগুড়টা ভালোভাবে রাখে।
একবার লেগে লেগে থাকে। যদি আমরা পানি দেই সেক্ষেত্রে পানি বেশি দেই, সেক্ষেত্রে চতুর্দিকে পানি বেশি হয়ে যাবে, ময়েশ্চার পার্সেন্টেজ যেটা সেটা অনেক বেশি হয়ে যাবে। নর্মালি ময়েশ্চার পার্সেন্টেজ যেটা সেটা হচ্ছে 70 থেকে 80%-এর বেশি হওয়া যাবে না, এবং ড্রাই ম্যাটার যেটা এটা 30 থেকে 35%-এর মতো। এবং আমরা যখন এই সাইলেজটা তৈরি করব 21 থেকে 45 দিন পরে আমরা যখন এটাকে খুলব তখন হচ্ছে এক ধরনের ভালো একটা মিষ্টি গ্রান বের হবে, কারণ এবং এটা একটা ন্যাচারাল অ্যালকোহল তৈরি হবে। আমরা যখন গরুকে দিব, গরু খাবে এবং গরুর ভালো ঘুম হবে এবং সে ভালো একটা প্রোডাকশন দিবে। আমরা বলতে পারি যে আমরা যদি ভুট্টা সাইলেজ বানাই সেক্ষেত্রে তো ভুট্টার ছোট ছোট দানাও থাকে, সেক্ষেত্রে প্রতি 3 কেজি সাইলেজের দ্বারা আমরা কিন্তু দানাদার খাবার 1 কেজি রিপ্লেস করতে পারি। সাধারণত গরুকে আমরা সাধারণত বডি ওয়েটের 6% আমরা অফার করি, কিন্তু বিষয়টা হচ্ছে কি 6%টা সব গরুর জন্য না। যেমন আমি একরকম খাওয়া দাওয়া করি, আপনি একরকম খাওয়া দাওয়া করেন, উনি একরকম খাওয়া দাওয়া করে, আমরা গরুকে দিব, তাকে অফার করব, তাকে দিব যে তুমি খাও। খাওয়ার পরে সে যদি দেখেন যে না আমার একটা গরুর জন্য আমি 20 কেজি তাকে সাইলেজ দিচ্ছি বা 15 কেজি দিচ্ছি বা 10 কেজি দিচ্ছি, 10 কেজি দেওয়ার পরে তার যে মিল্ক প্রোডাকশন এখন 11 কেজি দিলেও যা আসে, 12 কেজি দিলেও যা আসে সেইটাই থাকতেছে আর বাড়তেছে না, সেক্ষেত্রে আমরা অফ করে দিব। আর যখন আমরা দেখবো যে না তার হচ্ছে এটা আরেকটু বাড়ালে তার মিল্ক প্রোডাকশনটা আর ভালো আসছে, তখন তাকে আমরা আরও দিব। এই হিসেবে আমরা বলি যে বডি ওয়েটের 6% হিসেবে তাকে আমরা অফার করব। আচ্ছা খোকন ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এর পরবর্তী সময় যদি আরও কিছু জানার থাকে তাহলে আই ফার্মারের ফ্রি নাম্বার আছে, ওই নাম্বারে কল করলেই আপনি আরও অনেক বিষয় জানতে পারবেন। আচ্ছা এ হলো সাইলেজের বিষয়। এবার আমরা যেহেতু এখন শীত পড়ে গেছে, এই সময় কিভাবে যত্ন নেবে গরুর সেই বিষয়ে আমরা একটু খোকন ভাইকে পরামর্শ দিতে পারি। শীতকালে কিন্তু মশামাছির প্রকোপ অনেক বেড়ে যায় এবং আমরা নিজেরাও কিন্তু ঘরে থাকতে পারি না এই শীতকালে মশামাছির কারণে। এই কারণে এবং এই সময় কিন্তু লাম্পি স্কিন ডিজিজের অনেক একটা প্রকোপ বেড়ে গেছে। তো আমরা চেষ্টা করব যে এই লাম্পি স্কিন ডিজিজ থেকে গরুকে বাঁচাতে অবশ্যই তাকে মশামাছি থেকে বাঁচাতে হবে। এখন আমরা চেষ্টা করব যে আমাদের যেই গরুর ঘরটা আছে গোয়াল ঘর, ওখানে যাতে মশামাছি না ঢুকতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া। এবং স্প্রে করার কোনো বিষয় আছে? আমরা বিভিন্ন ধরনের স্প্রে করতে পারি। সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা সাধারণত বলি, তারপিন আছে, তারপিন তেল এবং যে কর্পূর বা নেপথালিনের যে টুকরা গুঁড়ো আছে ওটা যদি আমরা বোতলের মধ্যে ভরে পুরো ঘরের চতুর্দিকে স্প্রে করতে পারি, সেক্ষেত্রে এর গন্ধেও কিন্তু মশামাছি আসে না। সেক্ষেত্রে আমরা ঘরোয়া পরিবেশেই ঘরোয়াভাবে এই জিনিসটা আমরা করতে পারি। এছাড়া হচ্ছে যে আমাদের এই সময়ে যে ফুড এবং মাউথ ডিজিজ যেটাকে আমরা এফএমডি বলি, এই শীতকালে কিন্তু এটা প্রকোপ অনেক বেড়ে যায়। তো এই কারণে আমাদের যে ঘর অবশ্যই যখন আমরা ঢুকবো এবং বের হব একটা ফুটপাথ যদি পাশে রাখা যায় সেক্ষেত্রেও খুব ভালো হয়। এবং আমাদের যে নিচের ফ্লোরটা আছে ওটা আমরা যদি পটাশ দিয়ে আমরা ভালোভাবে মেঝেটা পরিষ্কার রাখতে পারি, এটা কিন্তু আমার গরুকে খুবই ভালো রাখবে। এবং অবশ্যই আমরা এই সময় চেষ্টা করব লাম্পি স্কিন ডিজিজ এবং ফুড এবং মাউথ ডিজিজ এর যে ভ্যাকসিনটা আছে এটা অবশ্যই গরুকে দিয়ে দেওয়া। কৃষি সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ফ্রি কল করুন 08008500 800 এই নম্বরে।